অনেক দিন ধরে চেষ্টা করছি একটা ভূতের গল্প লেখার, কিন্তু কোনো মতেই প্লট পাচ্ছি না। হাজার হাজার ভূতের গল্প লিখলেও আজ অবধি কখনো একটা জীবিত ভূতের দেখা পাইনি। জল, আবহাওয়া পরিবর্তন ও নতুন গল্পের প্লট পাওয়ার আশায় আজকে আমি যাচ্ছি কুসুমপুরে। কুসুমপুরে আমার এক দিদির বাড়ি, অনেক দূরের সম্পর্ক। দাদা টিকিটটা। কুসুমপুর 20 টাকা। কুসুমপুরে কোথায় যাবেন? কুসুমপুরে 2টো স্টপেজ আছে। জোড়াকবরতলা। হ্যাঁ, আপনি কি বলছেন? মাথা ঠিক আছে তো? না না না, ওখানে ওখানে বাস থামবে না। কেন দাদা, কি হলো? আপনি জানেন না, জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয় দাদা। বাস হয় আগের স্টপেজে, নয়তো পরের স্টপেজে দাঁড়াবে। ওখানে রাত হলেই ওরা বেরিয়ে আসে। কবরের তলা থেকে লাশ টেনে বের করে চিবিয়ে চিবিয়ে খেতে থাকে। হবে না দাদা, আপনি আগের স্টপেজে বা পরের স্টপেজে নেমে হেঁটে চলে যাবেন, কেমন? আর যদি আপনার প্রাণে ভয় না থাকে তবে। এটা শোনার পর থেকে আমি একটু বেশি আগ্রহী হয়ে পড়ি জোড়া কবরতলায় নামার জন্য। একটা রহস্যের গন্ধ পাচ্ছি। কিছু হোক বা না হোক, কবরে ঘুরতে ঘুরতে যদি কোনো প্লট মাথায় আসে, সেটাই বা কম কিসের? আর যদি ভাগ্য ভালো থাকে, কিছু দেখা পেলেও তো পেতে পারি। একটু নামিয়ে দিন না দাদা, বৃষ্টি হচ্ছে, কতটা হাঁটতে হবে? না না দাদা, হবে না। আপনি হয় আগের স্টপেজে নয়তো পরের স্টপেজে নেমে যাবেন। কি আর করব, অগত্যা আগের স্টপেজেই আমায় নামতে হলো। নামার সাথে সাথেই কন্ট্রাক্টর আমাকে ফিসফিস করে বলল, আপনি এটা দিয়ে চলে যান, একটু ঘুরপথ হবে, কিন্তু এটাই ঠিক হবে। নয়তো আপনাকে হয়তো পরের দিন আর বেঁচে ফিরতে হবে না। কি জ্বালা! ভেতরের রাস্তা তো আমি জানি না। দূর বাবা, তার থেকে ভালো হয় আমি ওটা দিয়েই চলে যাই। একটু এগুলোই তো জোড়া কবরতলা। হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, প্রায় ভিজে গেছি। হাঁটতে হাঁটতে হঠাৎ ওই জোড়া কবরতলা দিয়ে ভূতের গল্প সাজাবার চেষ্টা করছি। আসলে রাস্তার দুপাশে দুটো কবরস্থান আছে, তাই জায়গাটার নাম জোড়া কবরতলা। ঠিক জোড়া কবরতলার সামনে আসতেই দেখি রাস্তার সামনে দাঁড়িয়ে আছে একটা লোক। হাতে তার একটা লাঠি আর একটা ছোট্ট হারিকেন। আমাকে দেখে লোকটা বলে ওঠে, আরে আরে, এদিকে কোথায় যাচ্ছ? ভয়ে তো মানুষ ওইদিকে যাতায়াত করে না। যাচ্ছি রতনবাবু, রতন মাস্টারের বাড়ি, আমার দিদির বর অর্থাৎ জামাইবাবু। এটা দিয়ে যেতে সুবিধে হবে তাই। ও হো হো, তুমি তো নতুন, তাই তুমি ওইদিকে যাচ্ছ। মানুষ ওই পথ সাধারণত এড়িয়েই চলে। এই তো আপনি আছেন দিব্যি, তাছাড়া মানুষ এমনি এমনি ভয় পায়। দেখো ভাই, এমনি এমনি কেউ ভয় পাবে এমনটা তো হয় না। ভয় পাওয়ার একটা কারণ থাকে। আর আমি এমনি এমনি দাঁড়িয়েও নেই এখানে। আমিও দাঁড়িয়ে আছি, তারও একটা কারণ আছে। সবাই ভয় পালিয়েছে, আমি রয়ে গেছি। কি কারণ? শুনবেন? ভয় পাবেন না তো? দিনে একটা করে আমি ভূতের গল্প লিখি। আজ অব্দি কতবার যে ইচ্ছে হয়েছে একটা সাক্ষাৎ করার, কিন্তু আজ অব্দি কখনো হয়ে ওঠেনি। আমি কিনা ভয় পাবো? অসম্ভব ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে তার আগে আমি একটা বিপদে পড়েছি। আপনি যদি আমাকে কিছু সাহায্য করেন তাহলে আমার খুব উপকার হতো। কি বিপদ? আপনি আপনি একটিবার চলুন আমার সাথে। আমাকে একটু সাহায্য করুন। সবাই পালিয়ে গেছে জানেন, আমাকে ছেড়ে। আমাকে ভূতের ভয় ওখানে রেখে সবাই পালিয়ে গেছে। ব্যাপারটা একটু খুলে বলুন তো। হ্যাঁ, আরে আমার সাথে আসুন না। এই তো যেতে যেতে বলছি, আসুন। লোকটা আমার সামনে এগিয়ে যাচ্ছে আর বলছে, তো এই কবরতলা থেকে রাত্রিবেলা বেরিয়ে আসে কিছু পিশাচ। তারা মাটির তলা থেকে লাশ টেনে বের করে চিবিয়ে খায়। আমি ঘটনা শুনে বেশ গন্ধ পাচ্ছি একটা ভালো গল্পের। মনে মনে ভাবছি বেশ ভালোই হয়েছে, একটা গল্পের প্লট অন্তত পাওয়া গেল। ততক্ষণে আমরা চলে এসেছি একটা কবরের সামনে। মাটি অর্ধেকটা খোঁড়া হয়েছে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই দেখুন, ওইখানে ওই লাশটা রেখে মাটি চাপা দিতে হবে, তার উপর দিয়ে দিতে হবে লাল কাপড়, নয়তো ওই লাশ চিবিয়ে চিবিয়ে ওই পিশাচ খাবে। আপনি আপনি যদি একটু লাশটা ওখানে ফেলে মাটিটা চাপা দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। আমি অবাক হলাম।
আচ্ছা বিপদে পড়লাম তো। হঠাৎ একটা দমকা বাতাসে সাদা কাপড়ে মোড়া লাশটার কাপড়টা সরে গেল। আমি যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার সামনে পড়ে আছে মহেশের লাশ। ভয় ভয় আমি মহেশের দিকে তাকালাম। ঠিকই ধরেছ, ওটা আমারই লাশ। আসলে আমাকে ওরা নিয়ে এসেছিল, এসে বসে বসে একটু তরল পান করলো। আমি তখন ওদের বলি যে তাড়াতাড়ি কাজটা সারতে। তো ওরা আমাকে দেখে ভয় পেয়ে সবাই পকার পার। এবার আমার লাশটা তো এইরকমই পড়ে আছে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। মহেশের লাশ পড়ে আছে আর আমার সামনে মহেশ দাঁড়িয়ে আছে। হঠাৎ সে বাতাসে ভেসে আমার কাছে এগিয়ে এসে বলে, লাশটা মাটিতে পুঁতে দাও, নয়তো ওরা আমাকে মেরে ফেলবে। আর কিছুক্ষণের মধ্যেই ওরা বেরিয়ে আসবে। তাড়াতাড়ি করো। ততক্ষণে আমার আর কাণ্ডজ্ঞান নেই। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি ভীষণই ভয় পেয়ে যাই, সঙ্গে সঙ্গে দৌড়তে চেষ্টা করি। চলে যেও না, আমাকে সাহায্য করো। চলে যেও না। হে পথিক, আমাকে সাহায্য করো আমায়। দিদি দরজা খোল দিদি। আমার সাথে আজকে যেটা হলো আমি বলতে পারবো না। তাড়াতাড়ি দরজা খোল দিদি। দিদি দরজা খুলতেই আমার ধরে প্রাণ এলো। আমি ঘরের ভেতরে প্রবেশ করলাম। খাওয়া দাওয়া করে আমি আমার ঘরে বসে আছি, জানলা দিয়ে বাইরের প্রকৃতি দেখছি। তখনও বৃষ্টি পড়ছে। কখনো ভাবিনি সামনাসামনি এইভাবে কোনো কিছু দেখব। সারা জীবন আমার এই অভিজ্ঞতার কথা মনে থাকবে, কখনো ভুলতে পারবো না। মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে ভালোই একটা গল্পের প্লট পেয়ে গেছি। কিন্তু তখনই দেখি জানলার সামনে দাঁড়িয়ে আছে সেই মহেশ। তার শরীর এখন প্রায় ক্ষতবিক্ষত। আমি তো বলেছিলাম তোমাকে আমাকে সাহায্য করলে না তুমি। ওরা আমার লাশটাকে টেনে ছিঁড়ে খেয়েছে। আমার এই অবস্থার জন্য তুমি দায়। তোমাকে আমি ছাড়বো না। আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। ওটাই তো সব থেকে বড় ভুল হয়েছে। কিচ্ছু করনি তুমি। এই বলে হাত দুটো বের করে জানলা দিয়ে এগিয়ে দেয় আমার দিকে, আমাকে ধরার চেষ্টা করে। না 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 না, কিন্তু এক অদ্ভুত ব্যাপার ঘটে। তখন আমায় ধরতে পারে না, চিৎকার করে ওঠে মহেশ। না 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 না। আমি দেখি আমার গলায় হনুমানজির লকেট থেকে আলোক জ্যোতি বেরিয়েছে, সেই প্রতিরোধ করছে ওই অপশক্তিকে। তারপর আমি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি।